কাব্যচর্চার শুরুতেই আসামের রাজার নিকট থেকে উপহার পেয়েছিলেন রবীন্দ্রনাথ। দুইটি দেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্থান পেয়েছে তার লেখা গান। পুরো এশীয়দের মধ্যে তিনিই প্রথম পেয়েছিলেন সাহিত্যের নোবেল পুরস্কার। বাংলা সাহিত্যে তার প্রভাব এবং জনপ্রিয়তা এতটাই প্রবল হয়ে উঠেছিল যে তা কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে উঠছিল। নানান ধর্মী লেখালেখি করেও তাকে উপেক্ষা করা যাচ্ছিল না, যেন সাহিত্যাকাশে রবির উজ্জ্বল আলো ছাড়া আর কিছু নেই। কিন্তু না, ঠিক এ সময় আকাশে উদিত হলো এক ধূমকেতু। তারই অনুরাগী এক লেখক বজ্রকণ্ঠে ভূলোক দুলোক গোলক ভেদিয়া উঠে এলো চির বিস্ময় এই বিশ্ববিধাত্রীর। তেজ আর দীপ্ততায় এতটাই জ্বলে উঠলেন যে ছাড়িয়ে গেলেন সমসাময়িক সকলকে। কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে সঙ্গে উচ্চারিত হলো আরও একটি নাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। পেনভির আজকের এপিসোডে আমরা এই দুই মহান শিল্পীর সাহিত্যকর্ম নিয়ে তুলনামূলক আলোচনা করব আর দেখব কে সবার সেরা। Just kidding, there is no competition in art, so let's get started. রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যকার বয়সের পার্থক্য 40 বছর। 1919 সালে যখন কাজী নজরুল ইসলাম বাউন্ডুলের আত্মকাহিনী নামক গল্প লিখে ছাপার অক্ষরে প্রথম আত্মপ্রকাশ করলেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স 58 বছর। ততদিনে তিনি প্রকাশ করেছেন একাধিক কাব্য সংকলন, সন্ধ্যা সঙ্গীত, সোনার তরী, এমনকি গীতাঞ্জলির মতন কাব্য সংকলন। 1913 সালে যার জন্য তিনি লাভ করবেন সাহিত্যের সর্বোচ্চ সম্মান নোবেল পুরস্কার। এছাড়াও তার চোখের বালি, গোরা এবং ঘরে বাইরে ছাড়াও আরো 6 থেকে 7টি উপন্যাস প্রকাশিত হয়েছে। লিখে উঠেছেন 50 থেকে 60টি ছোট গল্প। সফল ছোট গল্প ধারার প্রবর্তনা করেছেন ততদিনে। প্রকাশ করেছেন গল্পগুচ্ছের মতন গল্প সংকলন। তার 12 থেকে 15টি নাটকও লেখা হয়ে গেছে। লেখা হয়েছে শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতির ওপর প্রবন্ধ। 1200 গান লিখে নিজস্ব সঙ্গীতের ভুবন তৈরি করেছেন, কাব্য আর সঙ্গীতের অনন্য মিশ্রণে, যাকে আমরা চিনব রবীন্দ্রসঙ্গীত হিসেবে। অর্থাৎ নজরুল ইসলাম যখন সাহিত্যে প্রথম পা রাখছেন, রবীন্দ্রনাথ ততদিনে রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন। বিভিন্ন জনরাতে তার 50টিরও বেশি প্রধান কাজ প্রকাশিত হয়েছে। আর নজরুল তখন সুদূর করাচি থেকে এই গল্প লিখে পাঠাচ্ছেন, যিনি একজন সৈনিক যার কাপড়ের ব্যাগে শোভা পাচ্ছে রবীন্দ্রনাথ। একটা ব্যাপার শুরুতেই আমাদের বুঝে নেওয়া দরকার, এই ভিন্ন দুজন মানুষ বড় হয়েছেন ভিন্ন দুটি পরিবেশে। একদিকে রবীন্দ্রনাথ ধনী পরিবারে জন্ম নেয় তার রচনায় সৌন্দর্য প্রীতি অধিক লক্ষ্য করা যায়। অন্যদিকে দুঃখ কষ্ট সহ্য করে বেড়ে ওঠা নজরুলের কবিতায় শোষিতের, নিপীড়িতের আর্তনাদি স্পষ্ট হয়ে ওঠে। দেশের বাইরে পড়তে যাবার সুযোগ পাওয়ায় এবং সেই সাথে পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা শিক্ষিত হওয়ার ফলে অল্প বয়সে বিদেশি ভাষা সাহিত্যের সঙ্গে, বিশেষ করে ইউরোপীয় শ্রেষ্ঠ কবি সাহিত্যিকদের লেখার সঙ্গে পরিচয় ঘটে রবীন্দ্রনাথের। অন্যদিকে ছোটবেলা থেকে লেটো দলের সঙ্গে যুক্ত থাকায় এবং প্রান্তিক কবিদের সঙ্গে হাতে কলমে লেখালেখির অভিজ্ঞতা গড়ে ওঠার মধ্য দিয়ে নজরুলের ভাষা হয়ে ওঠে নিরেট, বলিষ্ঠ। 80 বছর বয়সের বর্ণাঢ্য জীবন ছিল রবীন্দ্রনাথের। এর ভেতর সাহিত্য সাধনা করেছেন প্রায় 67 বছর ধরে। অন্যদিকে নজরুল জীবিত ছিলেন 77 বছর। তবে 1942 সালের মাঝামাঝি থেকে তিনি সম্পূর্ণ নীরব হয়ে যান। জীবনের 34টি বছর তিনি বাকহীন কাটিয়েছিলেন। আর যতদিন সুস্থ স্বাভাবিক ছিলেন, তার জীবন ছিল উত্তাল। তিনি 22 বছর কাটিয়েছেন সৃজনশীলতায়। মাত্র 8 বছর বয়সে কবিতা লিখতে শুরু করেন রবীন্দ্রনাথ। ছাপার অক্ষরে তার প্রথম কবিতা 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়। কবিতার নাম অভিলাষ। তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। আর মাত্র 10 বছর বয়সে স্থানীয় লেটো দলের জন্য কবি গান, পাঁচালী, প্রহসন, নাটক ইত্যাদি রচনার মধ্য দিয়ে সাহিত্যে হাতেখড়ি হয় নজরুলের। ছাপার অক্ষরে প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় 1919 সালে। তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। জীবদ্দশায় রবীন্দ্রনাথ 50-এর অধিক এবং নজরুল 20-এর অধিক কাব্যগ্রন্থ প্রকাশ করেন। মাত্র 16 বছর বয়সে প্রথম ছোট গল্প ভিখারিণী প্রকাশ করেন রবীন্দ্রনাথ। ঠাকুর পরিবারকৃত সাধনা পত্রিকায় গল্পটি প্রকাশিত হয় 1877 সালে। পরবর্তী সময়ে বাংলা ছোট গল্প ধারায় বিপ্লব ঘটাবেন তিনি। তার ছোট গল্পে গভীর দার্শনিক থিমের সঙ্গে গীতিগদ্যের মিশ্রণ দেখা যাবে। গ্রামীণ বাঙালি জীবন, মানুষের প্রকৃতি আর আধ্যাত্মিকতার অনুসন্ধান করবেন তিনি ছোট গল্পের মাধ্যমে। এদিকে 22 বছর বয়সী কাজী নজরুল ইসলাম প্রথম ছোট গল্প প্রকাশ করছেন 1921 সালে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়। গল্পের নাম বাউন্ডুলের আত্মকাহিনী। নজরুল তার ছোট গল্প লিখবেন দরিদ্র ও নিপীড়িতের সংগ্রামকে কেন্দ্র করে। সামাজিক ন্যায় বিচার, উপনিবেশ বিরোধিতা আর প্রান্তিকদের ক্ষমতায়ন হয়ে উঠবে তার বিষয়বস্তু।
মোটামুটি 8টি গল্প সংকলন গ্রন্থে রবীন্দ্রনাথের রয়েছে 119টি ছোট গল্প। অন্যদিকে 5টি গল্প গ্রন্থে নজরুল রেখে গেছেন 20টির কিছু বেশি ছোট গল্প। ছোট গল্পে নজরুল যেমনি যৌবনের জয়গান গেয়েছেন, রবীন্দ্রনাথ তেমনি গেয়েছেন সমগ্র জীবনের জয়গান। গল্প লেখার আগেই উপন্যাস লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সর্বমোট 13টি উপন্যাস রয়েছে তার ঝুলিতে। অন্যদিকে নজরুল ইসলাম রচনা করেছেন সর্বমোট 3টি উপন্যাস। চিরাচরিত থেকে প্রহসন, হাস্যকৌতুক, ব্যঙ্গকৌতুক, গীতিনাট্য, নৃত্যনাট্য, এমনকি নাট্য কবিতার মতন বিভিন্ন প্রকারের 50টিরও অধিক নাটক রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। আর কাজী নজরুল ইসলাম গীতিনাট্য, কিশোর নাটক, কিশোর কাব্য নাটক রচনা করেছেন সর্বমোট 6টি। আমাদের প্রিয় এই দুজন শিল্পী সবচেয়ে বেশি বিখ্যাত হয়ে আছেন তাদের গানের জন্য। একদিকে প্রায় 2230টি গান লিখে নিজস্ব গানের ধারা তৈরি করেছেন রবীন্দ্রনাথ, যে গানগুলোকে একত্রে আমরা চিনি রবীন্দ্রসঙ্গীত হিসেবে। ক্লাসিক্যাল ইন্ডিয়ান রাগের সঙ্গে তার কাব্যিক প্রতিভার মিশ্রণে সৃষ্টি হয়েছে এ সকল গান। তার লেখা জনগণমন এবং আমার সোনার বাংলা যথাক্রমে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত। আর এদিকে প্রায় 4000 গানের বিপুল এক সংগ্রহ রয়েছে কাজী নজরুল ইসলামের, যে গানগুলোকে আমরা চিনি নজরুল গীতি হিসেবে। তার রচিত নতুনের গান, যা কিনা চল 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 নামে অধিক বিখ্যাত, বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে স্বীকৃত হয়ে আছে। তার সঙ্গীত গজল, লোকজ, কীর্তন এবং দেশাত্মবোধক গান সহ বিভিন্ন ধারায় বিস্তৃত। রবি এবং নজরুল উভয়ের গানই বাংলা সঙ্গীতের উপর একটি স্থায়ী প্রভাব ফেলেছে, যা আজও পর্যন্ত ব্যাপকভাবে পরিবেশিত ও লালিত হচ্ছে। শিক্ষার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ দেশের বাইরে গিয়েছিলেন 2 বার। প্রথমবার 1.5 বছর ছিলেন আর দ্বিতীয়বার ছিলেন 3 মাস। তবে নোবেল পাওয়ার পর পুরো পৃথিবী চষে বেরিয়েছেন। 1878 থেকে 1932 সাল পর্যন্ত 5টি মহাদেশের 34টি দেশে তিনি ভ্রমণ করেছেন। অন্যদিকে নজরুল ভারতের কলকাতা, দার্জিলিং, পাকিস্তানের করাচি আর পুরো বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন। ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, যশোর, খুলনা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, সিরাজগঞ্জ, ফরিদপুর জেলায় বিভিন্ন সময় তিনি যাতায়াত করেছেন। এছাড়াও জীবনের শেষ দিকে চিকিৎসার জন্য গিয়েছেন ইংল্যান্ড এবং জার্মানি। বিভিন্ন স্থান ভ্রমণের ফলে যেমন ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনি লিপিবদ্ধ করেছেন নানান বক্তৃতা। এছাড়াও সাহিত্য, দর্শন, রাজনীতি, শিক্ষা ও জাতীয়তাবাদের মতন বিষয়ের উপর রচনা করেছেন প্রবন্ধ নিবন্ধ। অন্যদিকে সংখ্যায় কম হলেও নজরুলও সক্রিয় ছিলেন সামাজিক পরিবর্তন ও উপনিবেশ বিরোধী প্রবন্ধ লেখায়। তার চরিত্রই ছিল দুর্বলের পাশে দাঁড়ানো। সে চরিত্রেরই বহিঃপ্রকাশ করেছে তার প্রবন্ধ নিবন্ধই। যেমনটা আমরা জানি, রবীন্দ্রনাথ তার কবিতাগুলো নিজেই ইংরেজি ভাষায় অনুবাদ করে প্রকাশ করেছিলেন সং অফারিংস, যার জন্য তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার। এর বাইরেও নিজস্ব গল্প, কবিতা, উপন্যাস তিনি ইংরেজি ভাষায় লিপিবদ্ধ করেছেন। বক্তৃতা লিখেছেন ইংরেজি ভাষায়। হিন্দি ভাষা থেকে কবিরের কবিতা ইংরেজিতে অনুবাদ করে সংকলন করেছেন। তার কাব্যগুণে আমরা পেয়েছি ওমর খৈয়ামের রুবাইয়াত। ওমর খৈয়ামের রুবাইয়াত কাজী নজরুল ইসলামও অনুবাদ করেছিলেন। এছাড়াও অনুবাদ করেছেন রুবাইয়াতে হাফিজ, দেওয়ানে হাফিজ, হামদনাথ। তাছাড়াও পুরো কোরআন মাজিদ তিনি বাংলা কাব্যে রূপান্তর করতে চেয়েছিলেন। যদিও তা করে যেতে পারেননি, তবে তার এই কাজের সামান্য ঝলক আমরা খুঁজে পাই তার অনুদিত কাব্য আমপারা গ্রন্থে। একদিকে ইউরোপীয় সাহিত্যের সঙ্গে যেমন রবীন্দ্রনাথ আমাদের পরিচয় করিয়েছেন, অন্যদিকে আরবি ফার্সি ভাষার সাহিত্যের সঙ্গে আমরা পরিচিত হয়েছি কাজী নজরুল ইসলামের কল্যাণে। এই দুজন মহান লেখকই সম্পাদনার কাজ করেছেন। রবীন্দ্রনাথ ভারতী পত্রিকায় সম্পাদনা করতেন, নজরুল করতেন ধূমকেতু, যুগবাণী এবং নবযুগের মতো পত্রিকায়। 63 বছর বয়সে ছবি আঁকতে শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের পাণ্ডুলিপিতে আঁকিবুকির মাধ্যমে শুরু করলেও একসময় সকলের নজর কাটতে সক্ষম হয় তার চিত্রকর্ম। বিশেষ করে ভিক্টোরিয়া ওকাম্পো, এই আর্জেন্টাইনিয়ান লেখক, তাকে বেশ সাপোর্ট করেছিলেন। 1930 সালে প্যারিসের একটি আর্ট গ্যালারিতে তার প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর ইউরোপ, আমেরিকা, রাশিয়ায় প্রদর্শিত হয় তার চিত্রকর্ম। জীবনের শেষ 15 বছরে তিনি প্রায় 2500 পেইন্টিংস আঁকতে সক্ষম হয়েছিলেন। নজরুল ইসলাম এদিকে ছবি আঁকতে না জানলেও বাংলা চলচ্চিত্রে বিশেষ ভূমিকা রেখেছিলেন। 1931 সালে ধ্রুবছায়া নামক চলচ্চিত্র পরিচালনা করেন। 1934-এ ধ্রুব চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন, পাশাপাশি নারদের ভূমিকায় অভিনয় করেন। 35-এ পাষাণপুরী ছায়াছবিতে সঙ্গীত রচনা ও পরিচালনা করেন। 37-এ গ্রহের ফের ছায়াছবিতে সুর আরোপ ও সঙ্গীত পরিচালনা। 38-এ বিদ্যাপতি সিনেমার কাহিনী রচনা এবং এবছরই রবীন্দ্রনাথের রচিত কাহিনী অবলম্বনে চলচ্চিত্র গোরার সঙ্গীত পরিচালনা করেন তিনি। 1940 সালে নন্দিনী ছায়াছবির গীত রচনা করেন এবং এবছরই অভিনয় নয় চলচ্চিত্রের অন্যতম গীতিকার ছিলেন কাজী নজরুল ইসলাম। বাঙালি শিক্ষার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
তার প্রতিষ্ঠিত শান্তিনিকেতন বিশ্বজনীন শিক্ষা ব্যবস্থার সূচনা করে, উদযাপন করে প্রকৃতি, শিল্প এবং সংস্কৃতির ঐক্যের চেতনা। পরবর্তীতে এই প্রতিষ্ঠান বিশ্বভারতী নামক বিশ্ববিদ্যালয়ের রূপ লাভ করে। এদিকে নজরুল ইসলামের কোনো প্রতিষ্ঠান না থাকলেও তার রচনা সমাজ সংস্কারে দৃঢ় প্রতিষ্ঠা লাভ করতে থাকে। বিদ্রোহী কবিতা প্রকাশের পর থেকে তার নামের সাথে চিরকালের জন্য যুক্ত হয়ে যায় বিদ্রোহী কবি অভিধাটি। তার প্রবন্ধ গ্রন্থ যুগবাণী প্রকাশের সঙ্গে সঙ্গেই বাজেয়াপ্ত করা হয়। আনন্দময়ীর আগমনে কবিতার জন্য পুরো ধূমকেতু পত্রিকা বাজেয়াপ্ত করা হয়। বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু প্রতিটি গ্রন্থই সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। 1923 সালে তাকে 1 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং 1939 সালে 6 মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়, যদিও তা পরে আর কার্যকর হয়নি। ব্রিটিশ বিরুদ্ধাচরণ করেছিলেন রবীন্দ্রনাথও। 1915 সালে প্রাপ্ত নাইটহুড 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, "Such mass murderers aren't worthy of giving any title to anyone." বাংলা সাহিত্যের দুজন অসামান্য শিল্পীর প্রথম দেখা হয়েছিল 1921 সালের অক্টোবরে শান্তিনিকেতনে। পরবর্তীতে 1931 সালে দার্জিলিংয়ে তাদের দেখা হয় বলে জানা যায়। রবীন্দ্রনাথের বিশেষ অনুরাগী ছিলেন কাজী নজরুল ইসলাম। অন্যদিকে রবীন্দ্রনাথও ভারী স্নেহ করতেন নজরুলকে। 1923 সালে যখন নজরুল কারারুদ্ধ হয়ে অনশন করেন, তখন রবীন্দ্রনাথ তাকে টেলিগ্রাম করে লেখেন, "Give up hunger strike, our literature claims you." নিজের লেখা বসন্ত নাটক উৎসর্গ করেন নজরুল ইসলামকে। নজরুলও 1928 সালে তার শ্রেষ্ঠ কবিতা সংকলন সঞ্চিতা উৎসর্গ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথের মহাপ্রয়াণে নজরুল একাধিক কবিতা ও গান রচনা করেন এবং তা স্বকণ্ঠে সম্প্রচার করেন। একদিকে মননশীল সৌন্দর্য, অন্যদিকে বিদ্রোহের স্পর্ধা। উভয় শিল্পীর গান, সাহিত্য এবং সাংস্কৃতিক দর্শন বিশ্বব্যাপী বাঙালিদের অনুপ্রাণিত করছে, ঐক্যবদ্ধ করছে কোটি বাঙালির প্রাণ।